ছাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে চেকিংয়ের, তা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত বিম বাঁধাই এবং বিমের যে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে তা কিন্তু এনশিওর করতে হবে। আমাদের পূর্ববর্তী একটি ভিডিওতে বিম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমরা বিমের পরবর্তী যে বিষয়গুলো আছে, পরবর্তী ধাপগুলো আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ছাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শাটারিং চেক। আমাদের ডিজাইন অনুযায়ী ছাদের থিকনেস ঠিক রেখে শাটারিংগুলো সব জায়গাতে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু ইনশিওর করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি কলাম জয়েন্টে একটি ওয়াটার লেভেল নির্ধারণ করে, এখানে দেখা যাচ্ছে একটি ওয়াটার লেভেল দেখানো আছে টেপ করে, সেটা ক্রস সুতা টাঙিয়ে চতুর্থ সাইডের ছাদের শাটারিং থিকনেসগুলো ঠিক আছে কিনা সেটা কিন্তু ইনশিওর করতে হবে। এবং সেই সাথে শাটারিংয়ের বটম থেকে, ছাদের টপ থেকে শাটারিংয়ের বটমের যে স্পেসিং আছে সেটা যদি ডিজাইনে 10 ফিট থাকে 10 ফিট বা তার কম বা বেশি থাকলে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করতে হবে। শাটারিংয়ে অবশ্যই যে কাঠ প্রোভাইড করা হবে সেগুলো যেন ভালো কাঠ হয়। কোনো ভাঙ্গা বা পচা কাঠ থাকলে সেটা কিন্তু অপসারণ করতে হবে। এবং সেই সাথে শাটারিংয়ের উপরে যদি সরাসরি শীটের উপরে ঢালাইয়ের পরিকল্পনা থাকে তাহলে শীটটা যেন সুন্দর, মসৃণ এবং ভালো শীট হয়। বাঁকা বা ফুটা এই ধরনের শীট যেন না হয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। আর যদি শীটের উপরে, এবং শীটের উপরে ঢালাই হলে কিন্তু অবশ্যই পরবর্তীতে ঢালাইয়ের শেষে যেন শীটটা সহজে রিমুভ করা যায়, তার জন্য শীটের উপরে প্রয়োজনীয় যে তেল আছে সেই শীট অয়েল অথবা মোবিল এই ধরনের তেল কিন্তু ব্যবহার করতে হবে। সেটা যেন অতিরিক্ত না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর যদি শীটের উপরে পলিথিন বিছানো হয় তাহলে কিন্তু পলিথিনটা মজবুত এবং মোটা পলিথিন, ভালো পলিথিন দেওয়া হয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। আমরা ইতিপূর্বে বিমের ডিটেলসে বলেছি যে বিমের শাটারিংয়ে যে পলিথিনগুলো প্রোভাইড করা হয়, অনেক জায়গাতে আছে যে একটি পলিথিনকে ঘুরিয়ে 3 পাশে টেনে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে কিন্তু পলিথিনটা কুচরি থাকে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে ভাইব্রেট মেশিন করলে বা বিম ডাউন দিলে ছিঁড়ে যায়। তো সেটা কিন্তু সঠিকভাবে মেনটেন করা সম্ভব হয় না। যার জন্য আমরা বরাবর যে রেস্ট্রিকশন দিয়ে রাখি বা যে স্ট্রিক্ট একটি রুলস বলে থাকি সেটা হচ্ছে 3টি পাশ, বটম এবং 2 সাইড, এই 3টি পাশে পৃথক পৃথক পলিথিন দিয়ে শাটারিংগুলোকে প্যাক আপ করতে হবে। এবং সেই সাথে বিম যেখানে শেষ হচ্ছে, বিম কলাম জয়েন্ট বা বিমের রিং পয়েন্ট, এখানে কিন্তু সিমেন্টের ব্যাগ দিয়ে সিমেন্টের ব্যাগ দিয়ে র্যাপিং করে মুখগুলোকে মসৃণভাবে বন্ধ করে দিতে হবে। আর ছাদের যে পলিথিনগুলো উপর থেকে বিছানো হচ্ছে সেই পলিথিনগুলো যেন বিমের ভিতরে যে ঝুলে না থাকে, বিশেষ করে কলামের জয়েন্টে যেন ঝুলে না থাকে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। আমাদের এখানে যে দেখা যাচ্ছে অতিরিক্ত পলিথিনকে মুড়িয়ে এখানে কিন্তু ক্লিপিং এবং টেপিং করা হয়েছে, যার ফলে কলামের ভিতর কিন্তু একদম মসৃণ। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোথাও যেখানে যেখানে পয়েন্ট পলিথিন ওভারল্যাপ হবে সেই জায়গাগুলো যেন টেপিং করা থাকে, অথবা অন্য কোনো পদ্ধতিতে যেন একদম লাগানো থাকে, উঠে এসে না যায়, এবং ওভারল্যাপ যেন একটু বড় করে রাখা হয় সেই জায়গাগুলো কিন্তু নিশ্চিত করতে হবে। শাটারিংয়ের থিকনেস, লেভেলিং, ওয়াটার লেভেলিং এগুলো চেক করার পরে রড বিছাতে হবে। রডের যে স্পেসিংগুলো আছে অ্যাজ পার ডিজাইন, সেই স্পেসিংগুলো মেনটেন করে রড বিছানো হচ্ছে কিনা, স্ট্রেট লেয়ার এবং এক্সট্রা টপ যেগুলো আছে সেগুলো ঠিকভাবে আছে কিনা সেটা কিন্তু প্রত্যেকটা জোনে জোনে চেক করতে হবে। শাটারিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে ডার্ক পয়েন্ট রয়েছে সেগুলো সঠিক স্থানে আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। এবং সেই সাথে ডার্ক পয়েন্টের চতুর্দিকে
স্টিল সঠিকভাবে প্রোভাইড করা হয়েছে কিনা সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। আমাদের এখানে ডাক পয়েন্টে স্টিল দেওয়া নিয়ে অনেক অবহেলা করা হয় অন্যান্য জায়গাতে, এখানে কিন্তু খুব স্ট্রিক্টলি এগুলো বলা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে ডাক পয়েন্টের সাইড থেকেও 2টি করে স্টিল দেওয়া হয়েছে যেন গাঁথনির ওয়েটটা খুব ইজিলি নিতে পারে, কেননা এটা কিন্তু লিনটেলে কাজ করবে। এবং সেই সাথে যে যে জায়গাতে ডাক পয়েন্ট আছে সেই জায়গার পাশ দিয়ে রড ঘেঁষে গেলে এগুলো কিন্তু স্পেসিং করতে হবে ব্লক দিয়ে, যার ফলে এটা কিন্তু ঢালাইয়ের পরে যখন আমি কাঠটা তুলে ফেলবো তাহলে স্টিলটা কিন্তু শো হয়ে যাবে, এটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। যেখানে যেখানে ওভারল্যাপ হয়েছে সেই জায়গাগুলোর ওভারল্যাপিং ডিস্টেন্স এখানে যেরকম 10 মিলির জন্য 24 ইঞ্চি রাখা হয়েছে এবং 12 মিলির জন্য 30 ইঞ্চি রাখা হয়েছে। তো ওভারল্যাপিং ডিস্টেন্স এবং এই জায়গাগুলোতে যেন শক্ত বাঁধন থাকে সেটা নিশ্চিত করতে হবে। আমাদের যেগুলো এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে সমস্ত এক্সট্রা টপ কিন্তু মাটাম করে ইন জোন যেখানে ছাদ শেষ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এক্সট্রা টপ মাটাম করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইটা নিয়ে আমাদের অনেক সাইডে অজুহাত থাকে বা অবহেলা থাকে, তারা এক্সট্রা রডগুলোকে সোজাসুজি যেটা স্ট্রেট রড যেখানে সোজা যেভাবে আছে ঠিক এক্সট্রা বারগুলোকেও সেইভাবে সোজা করে দেয়, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রা বারগুলো সমস্ত বার এক্সট্রা যেগুলো আছে সেগুলো কিন্তু মাটাম করে বিমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে ইন জোন থেকে যেখানে ছাদ শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে এক্সট্রা বারগুলো কিন্তু খুব শক্তিশালীভাবে বিমের সাথে জড়িত থাকবে। ছাদের বটম লেয়ার এবং এক্সট্রা টপের ডিস্টেন্স এটা ঠিক আছে কিনা এটা ইনশিওর করতে হবে। আমরা সাধারণত ছাদকে L4 ডিস্টেন্সে ভাগ করি, L4 ডিস্টেন্সে ভাগ করে মাঝখানে টুয়াইস টাইম এল এবং দুই সাইডে ওয়ান্স টাইম এল এটা এই ভাগে ক্যারাংগুলো দিয়ে দিই, ক্যারাং বা যে বাঁকা রডগুলো আছে এটা তুলে দিই এবং এখান থেকে এক্সট্রা টপটা কিন্তু সামনে ওভারল্যাপ করে সামনের দিকে চলে যায়, এক্সট্রা টপটা আমরা L3-তে রাখতে বলি, দুই সাইডে L3-তে রাখতে বলি, যার ফলে এক্সট্রা টপগুলো ওভারল্যাপ করে। অনেক জায়গাতে এক্সট্রা টপ L3 হিসেব না করে জাস্ট ক্যারাং থেকে হয়তো 8 ইঞ্চি 10 ইঞ্চি একটা আনুমানিকভাবে দিয়ে দেয়, এটা না করে L3-তে রাখা উচিত এবং খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, এইভাবে মেনটেন করা উচিত। সাধারণত কলামের টেনশন জোনে আমরা ল্যাপিং প্রোভাইড করতে নিষেধ করি, কলামের মিডিল জোনে ল্যাপিং থাকবে এবং ল্যাপিংগুলো একই লেয়ারে থাকবে না, ছড়াছিটাই থাকবে, কিন্তু তারপরেও যদি এরকম হয়ে যায় যে কলামের গোড়াতে ছাদের জায়গাতে কোনো ল্যাপিং দিতেই হবে একান্ত প্রয়োজন হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ঢালাইয়ের আগে ল্যাপিং নিশ্চিত করতে হবে। ল্যাপিং লেন্থ সেক্ষেত্রে অবশ্যই 50 টাইমস ডি রাখতে হবে এবং খুব শক্ত করে বাঁধানো রাখতে হবে, পরবর্তীতে প্রয়োজনে সেই জায়গাতে ওয়েল্ডিং করে নিতে হবে। এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লক বা ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার খুবই গুরুত্বপূর্ণ একটি ছাদের জন্য। যদি কোনো জায়গাতে রড কিছুটা স্পেসিং বড় ছোট হয়ে যায় সেটা কিন্তু খুব বেশি ইফেক্ট পড়ে না, যতটা বেশি ইফেক্ট পড়ে ক্লিয়ার কভার ঠিক না থাকলে। সেক্ষেত্রে ক্লিয়ার কভারের জন্য যে ব্লকগুলো বানানো হচ্ছে সে ব্লকগুলো যেন শক্তিশালী ব্লক হয় এবং এর সাইজ যেন ঠিক থাকে, না তো ওভার সাইজ না তো আন্ডার সাইজ, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং ব্লক কিন্তু ঢালাইয়ের একদিন আগে না, অন্ততপক্ষে ঢালার 5-7 দিন আগে বানাতে হবে এবং কিউরিং করে করে এটার সঠিক স্ট্রেন নিশ্চিত করতে হবে। আমাদের এখানে মোটামুটি ঢালার 14 দিন আগে ব্লক বানানো হয়েছে এবং 14 দিন ধরে কিউরিং করা হয়েছে এবং এটার স্ট্রেইন চেক করা হয়েছে, কোনো ল্যাব চেক না সাইড চেক, দুইটি ব্লককে পাশাপাশি রেখে জোরে আঘাত করা হয়েছে এবং একটি পাকার উপরে 5 ফিট থেকে ফেলে দিয়ে এটা ভেঙে যায় কিনা সেটা দেখা হয়েছে। তো সর্বোপরি ব্লকগুলো অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যার ফলে ব্লকগুলো সঠিক স্ট্রেন গেইন করেছে ধারণা করে নেওয়া হয়েছে। এবং যে জায়গাগুলোতে বিম ইন্ড হয়ে যায় মাটাম প্রোভাইড করা হয় এই জায়গাগুলোতে কিন্তু স্পেসিংয়ের অভাব থাকে, মানে ব্লকের বা ক্লিয়ার কভারের অভাব থাকে, এটা কিন্তু 100% নিশ্চিত করতে হবে। যেখানে কলাম বিম শেষ হয়ে যায় যে জায়গাগুলোতে, আমাদের এখানেও যেরকম একটি জায়গাতে এরকম পাওয়া গেছে, এটাকে প্রয়োজন অ্যাকশন নিতে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে ঠিক করবে। যদি ঠিক করতে সম্ভব না হয়, ভিতরের দিকে ঢুকাই দেওয়া সম্ভব না হয়, তাহলে যে অ্যাকশন নেওয়া পসিবল টেকনিক্যালি, যদি অন্যান্য সমস্ত মাটাম ঠিক থাকে একটিকে কেটে দিলে যদি ঠিক হয় তাহলে দরকার হলে কেটে দিতে হবে, বা যে অ্যাকশন নেওয়া সম্ভব হয় টেকনিক্যালি সে অ্যাকশন নিতে হবে।
এখানে কিন্তু দেখা গেল যে মাটামটা একদম শাটারিংয়ের সাথে ঠেকে আছে, এটার প্রয়োজনীয় অ্যাকশন নেওয়া হবে। এবং সেই সাথে শাটারিংয়ের কোথাও কোনো ফোঁটা বা বড় বড় বুংলা আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। যদি থাকে প্রয়োজনে কাঠ দিয়ে সেগুলো নিচে থেকে মেরে ঠিক করতে হবে। যদি ছোটোখাটো ফুটা বা বুংলা থাকে তাহলে সেখানে কিন্তু মশলা দিয়ে আগে 1 দিন বা 2 দিন আগে মশলা দিয়ে সেগুলোকে জাম করে দিতে হবে। আর ইনস্ট্যান্ট ঢালার সময় যদি কোনো ফুটা দেখা যায় তাহলে ছোটো ফুটা হলে পেপার ভিজিয়ে সেগুলোকে র্যাপিং করতে হবে। আচ্ছা, সেই সাথে ইলেকট্রিক পয়েন্ট যেখানে যেখানে অ্যাপ্লাই করা হয়েছে, পাইপ নিয়ে যাওয়া হয়েছে, সেইখানে ক্লিয়ার কাভার নষ্ট হয়ে যায়, স্টিল বাঁকানো হয়, সেই স্টিলগুলো সিভিল কন্ট্রাক্টরের থ্রোতে হোক বা ইলেকট্রিক কন্ট্রাক্টরের থ্রোতে হোক সেগুলোকে অবশ্যই ঠিক করতে হবে। ব্লক প্রয়োজনে সেই আশেপাশে বেশি ব্লক দিতে হবে, দিয়ে সেখানে যেন ক্লিয়ার কাভার অবশ্যই নিশ্চিত হয় সেটা ইনশিওর করতে হবে। যেখানে যেখানে ইন পয়েন্ট মানে ছাদ শেষ হয়ে যায় সেই জায়গাতে অনেক সময় শাটারিংয়ের সাথে রড থেকে থাকে, যেরকম এখানে কাছাকাছি আছে, ঠিকই নাই, তারপরেও এরকম কিছু কিছু দেখা যায়। তো এগুলোকে গ্রেন্ডিং দিয়ে কিন্তু কেটে দিতে হবে। যেখানে হাই ব্লক দেওয়ার পরও টপ লেয়ার এবং বটম লেয়ার একসাথে হয়ে যায় কোনো কারণে, সেখানে কিন্তু অবশ্যই বটম লেয়ারের উপরে ক্লিয়ার কাভার বা ব্লক দিয়ে টপ লেয়ারকে চেড়ে দিতে হবে। ইলেকট্রিক পাইপগুলো যেন কখনোই বটম লেয়ারের স্টিলের নিচ দিয়ে না নেওয়া হয় সেটা কিন্তু ইনশিওর করতে হবে। অনেক জায়গাতে ইলেকট্রিক পাইপগুলো কোনো কারণে বটম লেয়ারের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু খুবই বিপজ্জনক ছাদের জন্য। এবং সেই জায়গাগুলোতে যতই ক্লিয়ার কাভার থাকুক না কেন সেটা কিন্তু ক্র্যাক ধরবে। সেক্ষেত্রে যদি এরকম কোনো জায়গাতে হয়ে যায় ঢালাই সেভাবে, তাহলে কিন্তু নিচ থেকে ওই পয়েন্টগুলোকে চিপিং করে তুলে ওখানে নেট ক্লিপিং করে তারপরে রাপ মশলা দিয়ে সেই ফাটলগুলোকে বন্ধ করতে হবে। তাছাড়া ঢালার পূর্বে অবশ্যই বটম লেয়ারের উপর দিয়ে পাইপগুলো নিতে হবে। আমরা এখানে স্ট্রিক্টলি ফ্যান হুক, স্টিলের যে হুকগুলো সচরাচর বাংলা হুক বলি আমরা, সেটা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কেননা সেই হুকগুলো দীর্ঘদিন ফাঁকা অবস্থায় থেকে থাকে এবং সেগুলো মরিচে ধরে উপরের লেয়ারের রডকে ড্যাম্প করে দেয় এবং ঢালাই দুর্বল করে দেয়, পরবর্তীতে মূল স্ট্রাকচার দুর্বল হয়ে যায়। তো আমরা এখানে ফ্যান বক্স ইউজ করতে বলেছি। ফ্যান বক্স এটার চতুর্থ সাইডে রডগুলো ইনসুলেটেড থাকে, যদি ইনসুলেটেড নাও থাকে তাও কিন্তু মাঝ লেয়ারের দিকে ভাসমান থাকে, অথবা এই স্টিলগুলো যদি রডের সাথে ঠেকেও থাকে তাতেও কিন্তু খুব বড় ইফেক্ট পড়ে না। যদি একান্তই ফ্যান হুক স্টিলের কোথাও দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের ইতিপূর্বে যে স্ক্রিনে দেখানো হলো সেভাবে ফ্যান হুকের স্টিলকে পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু ফ্যান হুকের যে স্টিলটা সরাসরি মূল স্ট্রাকচারের স্টিলের সাথে সংস্পর্শে থাকে না। প্রতিটি ইলেকট্রিক পয়েন্ট যেখানে যেখানে আছে সেখানে এনামেল পেইন্টের স্প্রে করে রাখতে হবে, যেন পরবর্তীতে শাটারিং খোলার পরে ইজিলি ইলেকট্রিক পয়েন্টগুলো শনাক্ত করা যায়। অবশ্যই যেখানে যেখানে ফাঁকা আছে কলামের গোড়া বা বিমের গোড়া বা শাটারিংয়ের বিভিন্ন জায়গাতে, সেখানে মশলা দিয়ে বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কিন্তু সে ফাঁক ফোকরগুলোকে বন্ধ করতে হবে। হাঁটাহাঁটি করতে গিয়ে এক্সট্রা যে বারগুলো আছে সেগুলো অনেক সময় খুলে যায়, তো সেগুলো কিন্তু অবশ্যই শক্তভাবে বেঁধে ইনশিওর করতে হবে যেন সমস্ত এক্সট্রা টপ এবং স্ট্রেট বারগুলো শক্তপোক্তভাবে বাধাই করা আছে। ছাদের না, এটা কোত্থেকে ধরছেন আপনি? একবারে তল থেকে, মানে বিমের তল থেকে। বিম কত আছে? 14। আচ্ছা 14 আছে, আর ঢালাই হলো 5.5, তাহলে 14 আর 5.5 19। তাহলে এবার কত আছে দেখেন, বিমের টপ থেকে কত আছে? 39 আছে। তাহলে উপরে 19.5 রাখলে 5.5 থাকতেছে, তাই তো? ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই তাহলে 19.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 19.5 নিবে কি এই উপরের মাথা থেকে না নিচে মাথা থেকে? আচ্ছা, আরেকটা জায়গাতে চেক দেন দেখি, এই 6 ইঞ্চি ছাদে চেক দেন একটা দেখি। কত বিম এটা? 21 নাকি?
আচ্ছা 21 আছে। ইয়া এটা হচ্ছে আমার এই ছাদে আসেন। হ্যাঁ এটা 16 আছে এই বিম। আচ্ছা এবার এখান থেকে 6 ইঞ্চি ছাদ এটা আমার, ঠিক আছে? তাহলে 16 আর 6 কত? 22। তাহলে 22 ধরেন। এবার বিমের তল থেকে ধরেন এই পর্যন্ত কত আছে? পুরোপুরি 42। 42 একটু কম আছে স্যার। 42 এর একটু কম আছে। 42 স্যার। 100 আচ্ছা 42 100 স্যার কম। হ্যাঁ ওটাই বলতেছি যে 41.5 আছে। আর 41 থেকে স্যার 22 বাদ। তাহলে 41.5 থেকে 22 বাদ যাচ্ছে, 16 আর 6 ইঞ্চি, তাহলে 19.5 থাকতেছে। তার মানে দুই দিকেই 19.5 থাকতেছে। তার মানে উপর থেকে 19.5। এরা স্যার কাট একটু ডাউন আছে। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে সঠিক লেভেল। ঠিক আছে করেন। কোনটা আগে? ওই দেখি গাইড। এটা টিপ করবেন। আচ্ছা করেন। ক্রস সুতা বাই দে আমাকে একটা লেভেল দেখান আর কি। আবার পাথর আছে স্যার নিচে। পাথর তো ছিল। হ্যাঁ এই যে এটা বেঁধে দিলে, একটু টাইনে বেঁধে দিলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আর আপনার এখানে যেরকম ভাবে রড দিচ্ছেন না, এইভাবে প্রত্যেকটা ডাকে সাইডে রড দেন আর কি। যেগুলো কিনারার ডাক, যেগুলো মাঝখানে আসছে ওটা তো সমস্যা নেই। এই জায়গাগুলোতে ব্লক মনে হচ্ছে একটু কম আছে, নিচের লেয়ারে চাপ লাগলে বসে যেতেছে। দরকার একটু ঘন করে ব্লক দেন, অথবা একটা ব্লক দরকার হলে ডবল করে চেড়ে দেন। 24.5 আছে না? মাঝে দেখি একটু। একটু উপরে আছে। এই সিটটা একটু আছে। এই সিটটা হ্যাঁ এখানে ধরেন, এখানে তো ঠিক আছে। এই স্যার 24 আছে। 24.5 আছে। আচ্ছা তারপর সে ধরেন দেখি, এটাও 24.5 আছে। তার মানে লেভেল ঠিক আছে। সবগুলো কি এভাবে ঠিক আছে? লেভেল করা আছে। আরেকটা ভালো কাজ করছেন হচ্ছে বিমের এবার প্রত্যেকটা রড মাটাম দিচ্ছেন আপনারা, ওই এক্সট্রা রডগুলোকেও মাটাম দিচ্ছেন। এর আগে কিন্তু আপনারা না দিছেন, কিন্তু পরে প্রথম দিছিলেন উপরের দুইটা মাটাম, মাঝখানেরটা সোজা, মাঝখানেরটা ফেলেন দিছিলেন। কিন্তু এবার সবগুলো মাটাম দিচ্ছেন। এই যে যেগুলো অতিরিক্ত আছে এগুলো কাইটে ঠিক করেন আর কি। এই যে এখানে হ্যাঁ ব্যান্ড করেন বা কাটেন, যেটা হোক কিনারের সাথে যেন ঠিক না থাকে। এই যে যেখানে 2 লেয়ার এক হয়ে যেতেছে না, এই জায়গাগুলোতে একটু হাই ব্লক বাড়াই দিন। তারপরে যে বিমের পাশ দিয়ে যেখানে ইয়ে আছে জালি নামাই দেন এগুলাতে এই রডের সাথে ধরে কয়েকটা খাড়া রড বেঁধে দেন। প্রত্যেকটা কলামে তো এরকম রিং আছে তাই না? এই ঢালাই থেকে একটু উপরে কলম তো মোচড় খায়নি কোনোটা। সব টিপে রিং আছে। লম্বা রিং ছাড়া নাই। আচ্ছা এটার উপরে ওয়েট দিবেন না? এটার উপরে ওজন দিবেন কোনো? সিমেন্টের বস্তা দিবেন। আর এখানে একটা ইউ দিছেন, এই ইট কিন্তু বের করে দিতে হবে। এই তো বের করে দিব আমরা। সামনের গুলো এই ইট দুটো বের করে দিতে হবে। কোন কি আগে না এর আগেও ছিল না, তারপরেও বলে দিতেছি যেন ক্যারিং যদি লাগবে না হয়তো লাগবে। ক্যারিং যদি না নিয়ে যাই তো লেলকে হয়তো দুই একটা লেলকে খালি আমরা ই করে বাইরে করে ফেরা দিয়ে দিই ডালাই ভিড়ে। হ্যাঁ ঢালাইয়ের পরপরই এগুলো বের করে নিতে হবে। হ্যাঁ ছাদ ঢালাইয়ে পিসিসি বিএম সিমেন্ট ব্যবহার করা উচিত। অবশ্যই খোয়া ভিজাই নিতে হবে। খোয়াগুলো ভিজানোর ব্যবস্থা করেন, ধুয়ে নিয়েন ভাই। একটু দেখেন হ্যাঁ, কেমিক্যাল 1 ব্যাগ সিমেন্টে 200 মিলিগ্রাম, বেশি যেন না দেওয়া হয়। 1 ব্যাগ সিমেন্টে 25 লিটার পর্যন্ত পানি দিতে পারবে। 25 লিটার পানি ছাদে ঢালায় 21 থেকে 25 লিটার। যে কড়াইয়ে সিমেন্ট মশলা দেওয়া হচ্ছে সেই কড়াইটাতে আগে 1 ব্যাগ সিমেন্টকে দেখতে হবে কতটুকু সিমেন্ট হচ্ছে, সেই অনুযায়ী অনুপাতটা নিশ্চিত করে দিতে হবে। এই ভাইব্রেটার খাড়া করে ধরেন ভাই, ভাইব্রেটার খাড়া করে ধরেন। কলমের গোড়ায় আর ঘোলা টোলা দিয়েন না, হ্যাঁ সাদা পানি দিয়ে ওয়াশ করেন, দিয়ে ভিজাই নেন, দিয়ে মশলা দেওয়ার পরে দরকার হলে মশলার উপরে ঘোলা মেরে ভাইব্রেট করেন।
আমরা ঢালাইয়ের জয়েন্টে বা গোড়ায় ঘোলা পানি মারতে নিষেধ করি। এই জায়গাগুলোতে সাদা পানি মারবে, ওয়াশ করে দিবে, একদম ময়লা টয়লা যা আছে দিয়ে ভিজায় কাস্টিং হবে। কলামের গোড়াতে যেখানে 3 ভাগে মশলা প্রয়োজন, কিন্তু অনেক সময় একই রকম মশলা প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা বলি যে কলামের গোড়াতে অ্যাডিশনাল সিমেন্ট পানি মিক্স করে ভাইব্রেট করবে, তাহলে সিমেন্টের যে স্ট্রেইনটা আমার দরকার ছিল 20 মেগাপ্যাসকেল, সেটা অর্জন করা সম্ভব হয় আর কি। হ্যাঁ, এই ভাইব্রেট ঠিক হইতেছে, সোজাভাবে একদম ঢুকাই দিতে হবে, নাহলে কলাম জয়েন্টগুলোতে হানিকম বের হয়, বুঝলেন ডিমে। হ্যাঁ, ঢুকাই দিতে হবে সোজা করে। হোক, বেশিক্ষণ দরকার নাই, নাহলে আবার সেগ্রেট হয়ে যাবে। সোজা সোজা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের যেটা কমন প্র্যাকটিস সেটা হচ্ছে বাঁকা করে রডে ভাইব্রেট মেশিন করা, সেটা একটা রং প্র্যাকটিস। আমরা সোজা করে একদম গোড়া পর্যন্ত ভাইব্রেট ঢুকাই দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। আবার নিশ্চিত করতে হবে যেন সেপারেট না হয়ে যায়, অর্থাৎ কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেট যেন সেপারেট না হয়ে যায়। অতিরিক্ত যে পলিথিন আছে না, এটা কেটে দেন, বাসটা তুলেন, এগুলো আগে ছেড়ে ফেলা উচিত ছিল। ওদিক দেন, ঢালাই দিক দেন না, শক্ত পলিথিন অনেক, জোরে টান দেন। হ্যাঁ, ছিঁড়ছে ছিঁড়ছে, এবার টাইনে নিয়ে চলে আসেন। এই সেম পলিথিন ওখানে একটা, তো ওই বিমের গোড়াতে। ঢালাই করার সময় কিন্তু কলাম মোচড়ায় যায়, তো সেই জায়গাগুলোতে যখনই দেখা যাবে যে কলাম বাঁকা যাচ্ছে বা মোচড়ে যাচ্ছে, তাৎক্ষণিক কিন্তু কলামকে সোজা করার চেষ্টা করতে হবে, না হলে পুরো ঢালাই হয়ে গেলে কলাম আর সোজা করা সম্ভব হয় না। এবং ভাইব্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সময় ধরে এক জায়গাতে ভাইব্রেট না করা হয়, তাহলে কিন্তু সেগ্রিগেট হয়ে যাবে, অর্থাৎ মোটা খোয়াগুলো নিচের দিকে যাবে এবং সিমেন্ট বালুগুলো উপরের দিকে ভেসে উঠবে। আবার যেন কমও না হয় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। ওনাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে কলামের জোরে, মানে কলাম জয়েন্টে, কলাম বিম জয়েন্টে ওনারা ঘোলা পানি মারার খুব চেষ্টা করে। আমরা স্ট্রিক্টলি নিষেধ করি, কারণ এখানে আলাদা একটা লেয়ার তৈরি করে। পূর্বের ঢালাইকৃত কোনো সিমেন্ট ব্লক, হ্যাঁ সিমেন্ট ব্লকের সাথে ঘোলা পানি মেরে যদি আবার ঢালাই দেওয়া হয়, সেখানে আলাদা একটা লেয়ার তৈরি করতে পারে। এই জন্য আমরা বলি সাদা পানি দিয়ে ওয়াশ করে, ভিজাই নেই, দিয়ে মশলা দেন। ঘোলা মারতেই যদি হয়, মশলা দেওয়ার পর কিছুদিন মশলা দেওয়ার পরে তারপরে গ্রাউটিং মেরে ওখানে সুন্দর করে ভাইব্রেট করে। ওটা ধরছেন, মাঝখানে টিপ করতেছেন 19.5, এই দুই পাশে টিপ করবেন নাকি? আচ্ছা, তাহলে এদিকে করেন, এই বিম, এই 4 বিমে টিপ করে দেন, দিয়ে এটা লেভেল করে মাঝখানটা লেভেল করবে আর কি। র্যান্ডমভাবে চতুর্দিকে ঢালাই না দিয়ে যে কোনো একটা বা দুইটা পাশাপাশি স্ল্যাব, তার 4 কর্নারের কলাম এবং বিমগুলো করে সেই স্ল্যাবটা আগে ঢালাই কমপ্লিট করে তারপরে পাশের স্ল্যাবের বিম কলাম করতে হবে। অনেক জায়গাতে প্র্যাকটিস এরকম আছে যে সমস্ত কলাম এবং বিমগুলো আগে ঢালাই করে নেয়, তারপরে ছাদ ঢালাই করে। এটা একটা রং প্র্যাকটিস এবং খুবই খারাপ একটি প্র্যাকটিস। ছাদ ঢালার সময় প্রায় কিন্তু ছাদ একবারেই শুকায় যায়। কলামের গোড়াগুলো আমরা বালতিতে নিয়ে এসে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বা ভিজে নিচ্ছি, কিন্তু যেহেতু একটা লং টাইম ছাদ এভাবে ছিল, একবারে সব শুকিয়ে গেছে এবং বেশ কিছু ময়লাও হয়েছে সিমেন্টের বা অন্যান্য, এই জন্য কিন্তু আমরা নিচ থেকে পাইপ নিয়ে আসাইছি এবং পাইপ দিয়ে একবার ওয়াশ করাবো আর এটা প্রয়োজন আছে। ময়লাগুলোকে প্রায় সময় পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি। আর যে জায়গাতে ঢালাই কিছুক্ষণ আগে হয়েছে ওই জায়গাতে আবার পুনরায় যখন ঢালাই দিতে হবে,
সেখানে কিন্তু সাদা পানি না, গ্রাউটিং দিয়ে বা সিমেন্ট পানি দিয়ে সেই জায়গাগুলোকে নরম করে তারপরে ভাইব্রেট করতে হবে। এবং পুরাতন ঢালাই যেটা 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে হয়েছে সেইটাতে কিন্তু আমরা নতুন করে ভাইব্রেট করব না। তার উপরে যে ভাইব্রেটর আছে আমরা ভাইব্রেটর মেশিনটা খুব সাবধানে রডে না ধরে শুধু কংক্রিটে ধরে ভাইব্রেট করব। এবং ছাদ লেভেল রাখতে কিন্তু প্রত্যেকটা বিমেই 2 কলামের যে ওয়াটার লেভেল হাইট আছে সেখানে সুতা ধরে হচ্ছে টিপ করে নেব বা লেভেলিং করে নেব যেন ছাদ পুরাটা লেভেল হয়। এবং সুতা দিয়ে কিন্তু পুরো ছাদ প্রায় দেখে নিতে হবে বা চেক করে নিতে হবে যেন কোথাও ওভার সাইজ বা আন্ডার সাইজ না হয়। মেঘলাচ্ছন্ন আবহাওয়ায় ঢালাই করতে গেলে অবশ্যই বৃষ্টির সময় যেন পলিথিন দিয়ে বা অন্য কোনো প্রসেসে ঢালাইকৃত অংশটুকু ঢেকে রাখা যায় সে ব্যবস্থা রাখতে হবে। এবং সেই সাথে ঢালাইয়ের শেষ মুহূর্তে ইনশিওর করতে হবে যেন যেদিন ঢালাই হচ্ছে সেদিনই যেন চতুর্পাশে বাঁধ দেওয়াটা হয়। কেননা আমাদের একটি কমন রং প্র্যাকটিস হচ্ছে যেদিন ঢালাই হয় তার পরের দিন বাঁধ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় এবং বাঁধ দেওয়ার আগে কিন্তু ছাদে ঘোলা মেলে নেয়। তো এটা একটি রং প্র্যাকটিস। ছাদে ঘোলা মারার কোনো প্রয়োজন নেই, বরং ঘোলা মারলে ছাদের কিছু ক্ষতি আছে, ঘোলা মারার কোনো উপকারিতা নেই। এবং সেই সাথে ঘোলা কখন মারবো বা কোথায় আমি ঘোলা মারবো, পরের দিন পানি দেওয়ার পরে যদি আমি দেখি কোথাও ছাদ লিক করতেছে তখন সেই জায়গাগুলোতে সাধারণত কলাম যদি স্টিল শাটারের কলাম হয় তাহলে যেখানে যেখানে ইউ দেওয়া হয় সেই জায়গাগুলোতে লিক করে। তো এই নির্দিষ্ট লিককৃত জায়গাতে আমরা মশলা দিয়ে লিক বন্ধ করব, তাছাড়া কিন্তু ঘোলা মারার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা যেন পরের দিন পানি সকালেই ছাদে আবদ্ধ করতে পারি তার জন্য আগের দিনই কিন্তু বাঁধ অবশ্যই নিশ্চিত করতে হবে। এই ইটগুলো নামাই নেন, নামায় গ্রাউটিন দিয়ে ভালোভাবে লিকুইড করে ফেলেন, তারপরে হচ্ছে মশলা দেন। অনেকে বলে কাঁচা ঢালায় হাঁটাহাঁটি করলে পায়ের দাগ পড়ে যায়, এখানে দেখা যাচ্ছে পায়ের দাগ আছে। তো পায়ের দাগ পড়ে গেলে তাতে ছাদের কোনো দুর্বলতা বা স্ট্রেংথের কোনো ঘাটতি আসে না, সেটা পড়ে যায়। কিন্তু মেইন ইস্যু হচ্ছে কিউরিং নিশ্চিত করা, অবশ্যই 8 ঘন্টা থেকে সর্বোচ্চ 20 ঘন্টার মধ্যেই। তো সেটার জন্য পায়ের দাগ পড়ে যাওয়া এটা কোনো অজুহাত না বা এটা কোনো যৌক্তিক বিষয় না। কাজেই যেদিন ঢালাই হবে সেদিনই বাদ দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমাদের এখানে যেমন ঢালাই শুরু হয়েছে সকাল 10টার দিকে, তাহলে 8 ঘন্টা যদি হিসাব করি, সন্ধ্যা 6টা, তার মানে কিন্তু এখানে আমি এখনই যদি এই অংশে পানি দিই তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কেননা এই অংশের অলরেডি 8 ঘন্টা হয়ে গেছে। আর সর্বোচ্চ টাইম যদি আমি কাউন্ট করি তাহলে আগামীকাল সকাল 6টা, তার মানে আগামীকাল সকাল 6টার মধ্যে অবশ্যই এই অংশে আমার পানি কিন্তু 100% ইনশিওর করতে হবে। আর ওই দিকে হয়তো বা দুপুরে বা বিকালের দিকে পানি দিলেও অসুবিধা ছিল না, কিন্তু আমার এই অংশটুকু তো সকাল সকাল ঢালাই শুরু করা হয়েছে, তার মানে আমি যদি কালকে সকালে বাদ দিই তাতে কিন্তু পানি দিতে দিতে বিকেল হয়ে যাবে। অবশ্যই এই জন্য যেদিন ঢালাই হবে সেদিনই বাদ দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়।